আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমি আবার চলে এলাম 16তম বিসিএস ইংরেজি প্রশ্নের সমাধান নিয়ে। আমরা প্রথম প্রশ্নটা এখানে দেখি যে দ্য ওয়ার্ড ইমবাইব মিনস, অর্থাৎ দ্য ওয়ার্ড ইমবাইব শব্দটার অর্থ কী? ইমবাইব মানে হচ্ছে ড্রিঙ্ক, ইমবাইব অর্থ হচ্ছে টু ড্রিঙ্ক অর্থাৎ পান করা। তাহলে ইমবাইব শব্দ এটাই হবে, টু ড্রিঙ্ক, পান করা। আমাদের পরবর্তী কোশ্চেন, দ্য ওয়ার্ড হোমোজেনিয়াস, এই হোমোজেনিয়াসের অর্থটা হচ্ছে সমজাতীয়। হোমোজেনিয়াস এর বাংলা অর্থ হচ্ছে সমজাতীয়। সমজাতীয় বলতে কোনটা বোঝায়? অফ দ্য সেম কাইন্ড। অফ দ্য সেম কাইন্ড অর্থ কি? সমজাতীয়। অফ দ্য সেম প্লেস, একই স্থানে। অফ দ্য রেস, রেস মানে তো দৌড়, একই দৌড়। অফ দ্য ডেন্সিটি, ডেন্সিটি মানে কি? ঘনত্ব। তাহলে ডেন্সিটি মানে হচ্ছে একই ঘনত্ব, তাহলে হবে না অফ দ্য সেম কাইন্ড, এটাই আনসার হবে। হোমোজেনিয়াস মানে অফ দ্য সেম কাইন্ড, সমজাতীয়। দ্য সিনোনিম জেনেসিস, জেনেসিস এর সিনোনিম কোনটা সেটা বলছে এখানে। তো এখানে জেনেসিস মানে হচ্ছে বিগিনিং, জেনেসিস অর্থ হচ্ছে বিগিনিং অর্থাৎ কোনো কিছু শুরু। তাহলে জেনেসিসের শব্দটার আমরা অ্যাপ্রোপ্রিয়েট হবে বিগিনিং, বিগিনিং মানে শুরু। দ্য ওয়ার্ড ইকোলজিক্যাল, ইকোলজিক্যাল মানে কি? ইকোলজিক্যাল মানে পরিবেশ, পরিবেশিক যে ভারসাম্য সেটাই হচ্ছে ইকোলজিক্যাল। তাহলে এই যে ইকোলজিক্যাল শব্দটা, এটা কোনটার সাথে রিলেটেড? দ্য ওয়ার্ড ইকোলজিক্যাল ইজ রিলেটেড টু অ্যাটমসফিয়ার, পলিউশন, এনভায়রনমেন্ট, ডেমোগ্রাফি। কোনটার সাথে জড়িত? ইকোলজিক্যাল। ইকোলজিক্যাল মানে পরিবেশিক ভারসাম্য। তাহলে এই ইকোলজিক্যালটা হচ্ছে এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টের সাথে, এনভায়রনমেন্ট মানে কি? পরিবেশ, পরিবেশের সাথে এটা জড়িত। ইকোলজিক্যাল মানে পরিবেশিক, তাহলে এনভায়রনমেন্টটা অ্যাপ্রোপ্রিয়েট। নাম্বার 25, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট? নিচের কোন সেন্টেন্সটা হচ্ছে কারেক্ট? আচ্ছা, এখানে আমরা খেয়াল করি যে অন অফ দিয়ে এখানে যে নিয়মটা আমরা পড়ি যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, তো এখানে একটা বিষয় খেয়াল করব যে অন অফ দিয়ে কোনো সেন্টেন্স যদি শুরু হয় এবং তারপরে কি হবে? ভার্বের এরপরে নাউনের প্লুরাল ফর্ম, বাট ভার্ব কিন্তু কী হবে? সিঙ্গুলার হবে। কেন সিঙ্গুলার হবে? কারণ আমি এখানে আনসার হচ্ছে খ নম্বর, এটা বুঝাই। কারণ ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার, মানে আমার বন্ধুদের মধ্যে একজন হচ্ছে আইনজীবী। তো এখানে এই যে ওয়ান অফ বলতে কিন্তু অনেকজনের মধ্যে একজনকে বোঝায়, এই কারণে ভার্বটা সবসময় কী হয়? সিঙ্গুলার হয়। তো এই কারণে খ নম্বরটা আনসার। আর ক নম্বরটা কেন হবে না? কারণ এখানে ভার্ব প্লুরাল আছে, এটা হবে না। আচ্ছা, গ নম্বরটা হবে না, কারণ কি? যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এখানে এস নাই, এই কারণে এটা কিন্তু হবে না। ওয়ান অফের পরে যে নাউন থাকবে অবশ্যই তার সাথে এস যুক্ত হবে, এটা হলো না। আচ্ছা, ঘ নম্বর কেন হবে না? কেননা ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর, এখানে ভার্ব আছে আর, এই কারণে কিন্তু এটা হবে না। তাহলে ওয়ান অফ থাকলে কি হবে? ওয়ান অফ প্লাস নাউনের প্লুরাল ফর্ম প্লাস ভার্ব কিন্তু সিঙ্গুলার ফর্ম, তাহলে এটাই খ নম্বর ইজ কারেক্ট। One of my friends is a lawyer. Number 26, the correct passive form of Sheila was writing a letter, অর্থাৎ শিলা একটা পত্র লিখতেছিল। এখানে আমরা খেয়াল করি যে এ লেটার কিন্তু প্রথমে আসবে সাবজেক্ট হিসেবে, তাহলে এ লেটার। আর যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্সে আমরা জানি যে সবসময় বিইং যোগ হয়। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস সবসময় কী হয়? প্রথমে বিইং যোগ হয়, সাবজেক্টের পরে সাবজেক্ট লিখতে হয়, তারপরে ইজ, এরপরে বিইং যোগ হবে, এম ইজ আর প্লাস বিইং। তাহলে এ লেটার ইজ বিং, এ লেটার ইজ বিং বা ওয়াজ বিং, এখানে যেহেতু ফার্স্ট ওয়াজ আছে তাহলে এ লেটার ওয়াজ বিং রিটেন বাই শিলা। কোনটা আছে? এটাতে এ লেটার ওয়াজ বিং রিটেন বাই শিলা, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এ লেটার ওয়াজ বিং রিটেন বাই শিলা। আর বাকিগুলো কেন হবে না? আপনারা এইটাই মেন ব্যাখ্যা দিলাম, অন্যগুলো ভুল। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ ইনকারেক্ট? নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট? দি শার্ট হুইচ হি বট ইজ ব্লু ইন কালার, যে শার্টটা সে কিনেছিল সেটা কালার রং। এখানে আমরা একটা বিষয় বুঝি যে কারেক্ট সেন্টেন্স কোনটা, এটা বুঝতে হলে প্রত্যেকটা সেন্টেন্সগুলো আমাকে দেখতে হবে কোনো ভুল আছে কিনা। আচ্ছা, প্রথমে দেখি আমরা যে এটার আনসার কোনটা, তাহলে বাকিগুলো বুঝতে আমাদের সহজ হবে। কীভাবে সহজ হবে বুঝি। যেমন দি শার্ট হুইচ হি বট, যে শার্টটি সে কিনেছিল, দি শার্ট, এই শার্টকে কিন্তু স্পেসিফিক
সঠিকভাবে নির্দিষ্ট করার জন্য দি ব্যবহার হয়েছে। তাহলে দি শার্ট হুইচ হি বট, যে শার্টটি সে কিনেছিল, ইজ হয় সেটা কেমন, ইজ ব্লু ইন কালার, সেটা হচ্ছে তার রংটা হচ্ছে ব্লু, ব্লু রঙের। তাহলে ঘ নম্বরটা আনসার। গ নম্বর কেন হবে না? হুইচ শার্ট হি বট, এটা কখনো হবে না। হুইচ শার্ট হি বট ইজ ব্লু ইন, কেননা এখানে শার্টকে নির্দিষ্ট করার জন্য দি ব্যবহার হবে। দি শার্ট এটা ঠিক আছে। আচ্ছা দ্যাট, এই দ্যাট এখানে প্রোনাউনটা এখানে ব্যবহার হবে না, এখানে এই শার্টকে বোঝানোর জন্য হুইচটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। দি শার্ট, এই যে দ্যাট এবং হুইচ একসাথে দিছে, এই কারণে কিন্তু এটা হবে না, এখানে শুধুমাত্র দ্যাট দিলে কিন্তু এটা হতো। ওকে, তাহলে এর জন্য এটা ভুল। ক নম্বরটা হচ্ছে দ্যাট শার্ট হুইচ হি বট ইজ ব্লু ইন কালার। এখানে আবারও বলি যে শার্টকে নির্দিষ্ট করার জন্য বোঝাতে যে ওই শার্টটি, যে শার্টটি সে কিনেছিল সেই শার্টটি হচ্ছে ব্লু রঙের, তাহলে এই জন্য দ্যাট দিছে, এই জন্য এটা হবে না, দি দিয়ে বোঝাতে হবে। তাহলে ঘ নম্বরটা হচ্ছে আনসার, দি শার্ট হুইচ হি বট ইজ ব্লু ইন কালার। নাম্বার 28, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোন সেন্টেন্সটি কারেক্ট, অর্থাৎ হোয়াই। আচ্ছা আমি এখানে একটা বিষয় বলি যে এটা কিন্তু ডবলইস কোশ্চেন। তো ডবলইস কোশ্চেনের গঠন সবসময় কি হয় আমরা তো এটা জানি, যে প্রথমে কী হবে, ডবলইস ওয়ার্ড বসবে, ডবলইস ওয়ার্ড, তারপরে কি হবে, ডবলইস ওয়ার্ডের পরে এখানে কিন্তু অক্সিলারি ভার্ব থাকবে, তারপর সাবজেক্ট, তারপর হচ্ছে মেইন ভার্ব, তারপর বাকি অংশ থাকলে। তাহলে এখানে এই নিয়ম অনুযায়ী কয়টা বসে, এই একটা আছে, যে এই একটা আসে, আমরা খেয়াল করি আমি যে রুলস বললাম, যে এই একটা রুলসের মধ্যে মানে যে প্রথমে ডবলইস কোশ্চেন, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট। আচ্ছা পরবর্তী আর কোনটা আছে দেখি, পরবর্তী আছে যে প্রথমে হচ্ছে ডবলইস ওয়ার্ড, এখানে এই একটা আছে, এই দুইটা আছে। অর্থাৎ আমরা যদি এখানে আনসার আমরা মিলকরণ করতে চাই তাহলে কিন্তু এই দুইটার মধ্যেই যে কোনো একটা হবে, ঠিক আছে। তাহলে আমরা দেখি যে এই দুইটার মধ্যে কোনটা কারেক্ট। যেমন দেখেন যে হোয়াই ডিড ইউ হ্যাভ ডান, এটা কিন্তু হবে না, কেন হবে না, হোয়াই ডিড ইউ হ্যাভ ডান দিস, হোয়াই এখানে ডিড আছে, তারপর আবার হ্যাভ, সেন্টেন্সটা আছে যে হোয়াই ডিড ইউ, এরপরে হ্যাভ, এটা কিন্তু হলো না, কেন হলো না, কেননা এখানে এই যে হ্যাভ থাকার পরে আবার এখানে ডান দিছে, এটা তো এইভাবে তো হতে পারে না। এখানে এমনভাবে উচিত ছিল যে হোয়াই ডিড ইউ হ্যাভ দিস, এমন হতে পারতো, কিন্তু এই ডানটা থাকার কারণে কিন্তু এটা ভুল। তাহলে কি হবে, এর গঠনটা হচ্ছে প্রথমে অক্সিলারি ভার্ব হোয়াই, এরপরে হ্যাভ বসলো, তাহলে হোয়াই হ্যাভ, এরপরে ইউ, এরপরে যে হ্যাভ থাকার কারণে এখানে কি হলো, ডানটা ভিতরে হয়ে গেলো, তাহলে হোয়াই হ্যাভ ইউ ডান দিস, কেন তুমি এটা করেছো, এই সেন্টেন্সটা হচ্ছে কারেক্ট। আর বাকিগুলো এই নিয়মের মধ্যে পড়ে না, এজন্য কারেক্ট না। আচ্ছা নাম্বার 29, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ এ কারেক্ট প্রোভার্ব, অর্থাৎ নিচের কোনটি একটা সঠিক প্রোভার্ব, প্রোভার্ব মানে কি, প্রবাদ বাক্য। ফুলস রাশ ইন হোয়ার, আচ্ছা এই প্রবাদ বাক্য আমরা খেয়াল করি, এটা কিন্তু ব্যাকরণের কোনো বিষয় না। প্রবাদ বাক্যটা হচ্ছে যে প্রবাদ বাক্য যেটা যেমনভাবে ব্যবহার হয়েছে ইংরেজি গ্রামারে, এটাই, এর বাইরে আর কোনো ব্যাখ্যা নাই। এটা আমরা অর্থগত দিকটা আমরা খেয়াল করতে পারি। যেমন ফুলস রুশ, 29 নম্বরের, ফুলস রুশ ইন হোয়ার অ্যাঞ্জেলস ফেয়ার টু ট্রিট, এটাই হচ্ছে কারেক্ট প্রোভার্ব। হ্যাঁ, কারেক্ট প্রবাদ বাক্য। এটার অর্থটা আমি কি বলি যে ফুলস রাশ ইন হোয়ার অ্যাঞ্জেলস ফেয়ার টু ট্রিট, এটার অর্থ, বাংলা অর্থ হচ্ছে যে হাতি ঘোড়া গেল তল, ভেড়া বলে কত জল। তার মানে এখানে বিষয়টা বলি যে আমরা এই হাতি ঘোড়া গেল তল বলতে বোঝাচ্ছে যে সমাজে যারা অনেক উচ্চ শ্রেণীর, অনেক সময় তারা কোনো বিষয় নিয়ে হিমশিম খেয়ে যায়, এটা দ্বারা এই বোঝাচ্ছে যে হাতি ঘোড়া গেল তল। আর ভেড়া বলে কত জল, এই যে অ্যাঞ্জেলস ফেয়ার টু ট্রিট, ভেড়া বলে কত জল, এইটা দ্বারা আমরা সাধারণত বুঝে থাকি যে আমাদের সমাজে অনেক উচ্চ ক্ষমতাসম্পন্ন লোকেরা কোনো পরিবর্তন করতে পারে না, কোনো সমাজের উপকার করতে পারে না, বা মানে এত কষ্টসাধ্য কাজ যেটা করতে পারে না, সেখানে এই ভেড়া বলতে বোঝাচ্ছে যে স্বাভাবিক যে ক্ষুদ্র যে মানুষ বা যারা মানে এই কাজটা করতে পারবে না, তাদের দ্বারা সম্ভব না, তারাই যদি বলে যে এই কাজটা আমরা করবো বা এই কাজটা আমরা সমাধান করবো, এটা একটা হাস্যকর ব্যাপার। তো এটা দ্বারা এটাই বোঝাচ্ছে যে ফুলস রাশ ইন হোয়ার অ্যাঞ্জেলস ফেয়ার টু ট্রিট, অর্থাৎ হাতি ঘোড়া গেল তল, ভেড়া বলে কত জল। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোন সেন্টেন্সটি সঠিক, আই ফরবেড হিম ফ্রম গোয়িং। আচ্ছা তারপর
আই ফরবেড হিম টু গো, আই ফরবেড হিম গোয়িং, আই ফরবেড হিম নট টু গো। আচ্ছা, এখানে আমরা খেয়াল করি যে আই ফরবেড হিম, আমি তাকে নিষেধ করেছিলাম, ফরবেড আছে, এরপরে এই ফরবেডের পরে এখানে যে ভার্বটা এখানে টু হিসাবে ব্যবহার হয়ে এখানে ইনফিনিটিভ, এটাই হবে আই ফরবেড হিম টু গো। আমি তাকে ফরবেড টু, এখানে কোনো কিছু নিষেধ অর্থে কিন্তু ফরবেড টু ব্যবহার হয়। আই ফরবেড হিম টু গো, আমি তাকে যেতে নিষেধ করেছিলাম, আই ফরবেড হিম টু গো। আর বাকিটা আই ফরবেড হিম গোয়িং, এটা হবে না, কারণ আমি বললাম যে ফরবেড টু মানে কোনো কিছুতে নিষেধ করা। আই ফরবেড হিম টু গো, আমি তাকে যেতে নিষেধ করেছিলাম। নাম্বার 31, ইন হুইচ সেঞ্চুরি ওয়াজ ভিক্টোরিয়ান পিরিয়ড, অর্থাৎ ভিক্টোরিয়ান পিরিয়ডটা এটা হচ্ছে কত শতাব্দীতে ছিল। ভিক্টোরিয়ান পিরিয়ডটা কিন্তু এটা 19 সেঞ্চুরি, 19 সেঞ্চুরি মানে 19 শতাব্দীটা হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড সময়। এজন্য আমার এখানে গ নম্বর প্রশ্নের আনসারটা হবে হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড হচ্ছে 19 সেঞ্চুরি। আচ্ছা, নাম্বার 32, এ পারসন হু রাইটস অ্যাবাউট হিজ ওন লাইফ, একজন ব্যক্তি যে তার জীবন সম্পর্কে লেখে, জীবন সম্পর্কে যদি কোনো কিছু লেখা হয় তাহলে সেটাকে কি বলে? সেটাকে বলে আত্মজীবনী। কি বলে? জীবন সম্পর্কে কোনো কিছু লেখা হলে সেটাকে বলে অ্যান অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফি মানে কি? আত্মজীবনী। তাহলে এটার আনসার হবে অটোবায়োগ্রাফি। জীবন সম্পর্কে কোনো কিছু লিখলে এটা হবে আত্মজীবনী। আচ্ছা, নাম্বার 33, শেক্সপিয়ার ইজ নোন মোস্টলি ফর হিজ, শেক্সপিয়ার সবথেকে বেশি পরিচিত কী জন্য? আমরা সবাই জানি যে শেক্সপিয়ার সবথেকে তার ড্রামা বা নাটকের জন্য সবথেকে বেশি পরিচিত, এই জন্য এটাই অ্যান্সার। প্লেস, প্লেস মানে নাটক। এ পিলগ্রিম ইজ এ পারসন, পিলগ্রিম তীর্থযাত্রী হচ্ছে এমনই একজন ব্যক্তি, হু আন্ডারটেক্স এ জার্নি। আচ্ছা, পিলগ্রিমস, হ্যাঁ, যারা তীর্থযাত্রী, যারা কোনো মানে কি বলা যায়, কোনো ধর্মীয় বিষয়ে যারা কোনো তীর্থযাত্রা করে, তারা সৎ উদ্দেশ্যে, তারা কোথায় যায়? তারা সবসময় জার্নি টু এ হলি প্লেস, তারা কোথায় যায়? পবিত্র স্থানে যায়। অর্থাৎ এই কারণে ক নম্বরটা কিন্তু এর সঠিক অ্যান্সার হবে। 34, ক নম্বরটা হচ্ছে এর সঠিক অ্যান্সার, হলি প্লেস। নাম্বার 35, সামথিং হুইচ ইজ obnoxious, something which is obnoxious, something which is obnoxious means that it is, অর্থাৎ বলছে যে এমন কিছু যেটা হচ্ছে obnoxious মানে হচ্ছে আনপ্লিজেন্ট, এমন কিছু যেটা হচ্ছে আনপ্লিজেন্ট, সেটা দ্বারা কি বোঝায়? সেটা দ্বারা হচ্ছে আনপ্লিজেন্ট মানে যেটা আনন্দকর নয়, নিরানন্দকর, আনপ্লিজেন্ট। তাহলে এটা 35 হচ্ছে যে ভেরি আনপ্লিজেন্ট, যেটা হচ্ছে অনন্দকর বা আনন্দ দেয় না, সেটা হচ্ছে কি? ভেরি আনপ্লিজেন্ট। তাহলে এটার আনসার হবে ঘ নম্বর। নাম্বার 36, সামথিং দ্যাট ইজ ফ্রেশ, অর্থাৎ যেটা হচ্ছে সতেজ, ইজ সামথিং, হ্যাঁ, যেগুলো সতেজ থাকে সেটা কেমন থাকে? এটা এমন একটা বিষয় যেটা ইন এ ফেয়ারলি গুড কন্ডিশন, যেটা কি থাকে? ভালো অবস্থায় থাকে। তাহলে ফেয়ারলি গুড কন্ডিশনটাই কারেক্ট। এ ফান্টাসি কি? ফ্যান্টাসি হচ্ছে ফ্যান্টাসি যেটা হচ্ছে কল্পনামূলক গল্প। এ ফ্যান্টাসি আমরা বলি না যে জীবনটা হচ্ছে খুব ফ্যান্টাসি, আসলে জীবনটা অনেক সংগ্রামের, এটা ফ্যান্টাসি না। তো এই ফ্যান্টাসি বলতে কী বোঝাচ্ছে? ইজ অ্যান ইমাজিনারি স্টোরি মানে কি? কল্পনামূলক কোনো গল্প। তাহলে কটাই কিন্তু কারেক্ট আনসার। আচ্ছা, নাম্বার 38, অর্ডিন্যান্স। এই অর্ডিন্যান্স মানে কি? অর্ডিন্যান্স মানে অধ্যাদেশ। এই অধ্যাদেশ বলতে কী বোঝায়? ইজ এ ল। তাহলে অর্ডিন্যান্স কি? কোনো একটা অধ্যাদেশ বা কোনো প্রজ্ঞাপন জারি করে, এটাকে কি বলা হয়? এটা হচ্ছে ল, এটা হচ্ছে একটা আইন। তাহলে এই লটাই কারেক্ট। নাম্বার 39, 3 স্কোর ইজ। 3 স্কোর বলতে কী বোঝায়? 3 স্কোর, হ্যাঁ, কি বলতে পারেন আপনারা? 3 স্কোর বলছে 3 টাইমস 20, হ্যাঁ, 3 টাইমস 20, 3 টাইমস 20। 3 স্কোর বলতে 3 টাইমস মানে 3 বার 20, 3 টাইমস 20, এটার আনসার হবে। 3 স্কোর বলতে 3 টাইমস 20কেই বোঝায়। আচ্ছা, পরেরটা 40 নাম্বার। 40 নাম্বার হচ্ছে ইনডিফারেন্স মানে কি? ইনডিফারেন্স মানে উদাসীন, ঠিক আছে?
তো ইনডিফারেন্স মানে যদি উদাসীন হয় তাহলে এর বিপরীত শব্দ কি হবে? এর বিপরীত হচ্ছে কনসার্ন। কনসার্ন মানে কোনো বিষয় নিয়ে চিন্তিত, এটাই হওয়া উচিত। তাহলে কনসার্ন মানে চিন্তিত, কোনো বিষয় নিয়ে উদ্বেগ, কোনো বিষয় নিয়ে মানে আগ্রহ, সেটা হচ্ছে কনসার্ন। কম্পাশন, অ্যাংজাইটি, দুশ্চিন্তা, আর্ডর। এইগুলোর একটাও এখানে আনসার হবে না। এগুলোর আনসার একটাও হবে না। এখানে দেখেন আর্ডর মানে কি? আর্ডর মানে যেটা হচ্ছে আকুলতা, আকুলতা বা কামনা তৃপ্তি। হ্যাঁ, তাহলে আর্ডর তো হবেই না। কোনো কিছুর প্রতি কামনা বা আত্মতৃপ্তি, আকুলতা, আকুতি, আর্ডর, তাহলে এটা তো হবে না। কম্পাশন মানে মায়া, তাহলে মায়া তো এটাই হবে না। কম্পাশন যেটা হচ্ছে মায়া বা সমবেদনা বা সহানুভূতি, এটা হবে না। অ্যাংজাইটি, দুশ্চিন্তা, তাহলে কনসার্নটাই এখানে অ্যাপ্রোপ্রিয়েট। ধন্যবাদ। হ্যাঁ, প্রিয় চাকরি প্রত্যাশী, আপনারা আশা করি অনেক ভালো আছেন। তো আপনাদের কারণেই আমি এই ভিডিওগুলো তৈরি করি বা ক্লাসগুলো তৈরি করি। আমি গভর্নমেন্ট জবের অনেক পরীক্ষায় আমি পরীক্ষা দিয়েছি এবং ইনশাল্লাহ টিকেছিও, এবং বর্তমানে আমি শিক্ষকতা পেশায় নিয়োজিত আছি। তো সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। এটার কারণে আমার ইন্সপিরেশন, আমি অনুপ্রেরণা পাই আপনাদের এই কাজের মাধ্যমে।